আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন রেখে বাকি 14 সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। আমরা যদি বাংলাদেশের লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা বলি, যেটা ওয়ানডে ফরম্যাটে ছিল, আমাদের পারফরমেন্সটা তেমন একটা আহামরি ছিল না। টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা কিছুটা হলেও আশা করতে পারি। আমাদের অনেক প্লেয়ার ইনজুরি থেকে ব্যাক করেছে, ভালো করছে। আমাদের ফাস্ট বোলাররা সবাই মোটামুটি ফিট আছে। তাসকিন আহমেদ একটু কিছুটা ইনজুরিতে ছিল, সেও ব্যাক। তো তাকে ভাইস ক্যাপ্টেন করে 14 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এছাড়াও আমার তাসকিনের জায়গায় রিজার্ভে যে রাখা হয়েছে তানজিম সাকিবকে। যদিও আমি চাচ্ছিলাম যে নতুন একটা ট্রাম্প কার্ড খেলাও যেত, যদি মারুফ মৃধাকে নেওয়া যেত। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সে দুর্দান্ত বোলিং করেছে এবং কিছুটা মুস্তাফিজ টাইপের সে বলার, তাকে বলা হয়। তো আমি মনে করি মারুফ মৃধা এই জায়গায় চান্স পেতেও পারতো, যেহেতু ব্যাটসম্যানরা তাকে দেখেনি ওভাবে, মানে লাইক ইন্টারন্যাশনাল প্লেয়াররা, ন্যাশনাল টিমের অন্য প্লেয়াররা, তো তাকে রিড করতেও হুট করে বা জানতেও প্রবলেম হতো। যাই হোক, টিম সিলেকশন প্যানেলে যারা ছিল তারাই ভালো বুঝেছে, হয়তো বা এক্সপিরিয়েন্সের দিকে দেখেছে। তানজিম সাকিমও বেশ ভালোই করছে। টি-20 যদিও তার এতটা অভিজ্ঞতা নেই, তারপরও তার মধ্যে পোটেনশিয়াল আছে এবং সে খুব ভালো করছে। এবং রিসেন্টলি নিউজিল্যান্ডে গিয়েও সে খুব ভালো বোলিং করেছে এবং বাংলাদেশের ফার্স্ট ওয়ানডে নিউজিল্যান্ড যেটা হারালো সেখানেও তার অবদান অনেক ছিল। তো খারাপ হয়নি। এছাড়াও আমি বলবো সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজকে কেন ইনক্লুড করা হয়নি। সাইফুদ্দিন ইনজুরি থেকে এসে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে, কিন্তু তার পারফরমেন্স আমি বলবো আপ টু দ্য মার্ক ছিল না, যে কারণে তাকে সিলেকশনটা করা হয়নি। মেইনলি সে তো অলরাউন্ডার, বাট মেইনলি তাকে বলা হয় বোলিং অলরাউন্ডার। তো তার বোলিংটা ভালো ছিল, কিন্তু মোর দ্যান এনাফ বা এক্সট্রাঅর্ডিনারি এরকম কিছু মনে হচ্ছিল না, যে কারণে তাকে সিলেক্ট করা হয়নি। এবং মেহেদী হাসান মিরাজ সে বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার এবং একবার সে তো ওয়ানডে প্লেয়ার অফ দ্য ইয়ারও হয়েছে, কিন্তু টি-20তে বিগত অনেক দিন ধরেই বাংলাদেশ টিমের সাথে নেই। সে খেলছে না। একটা সিরিজে তাকে নিয়েও খেলানো হয়নি এবং লাস্ট জিম্বাবুয়ে সিরিজেও তাকে নেওয়া হয়নি, প্র্যাকটিসও হয়তো বা করানো হয়নি, যে কারণে নির্বাচকরা তাকে সিলেক্ট করেনি। তো বাংলাদেশের ফার্স্ট গ্রুপেই খেলা শ্রীলঙ্কার সাথে, এরপরে সাউথ আফ্রিকার সাথে, এরপর নেদারল্যান্ডসের সাথে, তারপরে হচ্ছে নেপালের সাথে। তো এখান থেকে 3টা ম্যাচ অবশ্যই জিততে হবে যদি সুপার 8-এ কোয়ালিফাই করতে চায়। তো আমি মনে করি এখান থেকে 3টা ম্যাচ অবশ্যই নেদারল্যান্ডস, নেপাল এদেরকে হারানো সম্ভব। যদিও নেদারল্যান্ডসের সাথে আমরা বিগত ওয়ার্ল্ড কাপে হেরেছি, তো ওটা একটা আমি মনে করি ফ্লুকের মতো ছিল। যাই হোক, প্লেয়াররা হয়তো বা মেন্টালি ওইভাবে স্ট্রং ছিল না ওই টাইমটায়, খারাপ সময় যাচ্ছিল এবং ফরম্যাটটাও অন্য একটি ফরম্যাট ছিল। তো অবশ্যই এখানে আমরা নেপাল, তারপর নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে এখানে হারিয়ে সুপার 8-এ অবশ্যই যেতে পারবো গ্রুপ স্টেজ থেকে। এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হবে। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে কোনো কিছু হতে পারে। তো অবশ্যই চাবো যে বাংলাদেশ যেন জয়লাভ করে এবং পরের রাউন্ড যেতে পারে। আফ্রিকাকে হারানো সম্ভব, যদিও তাদের প্লেয়াররা আইপিএলে ইদানিং খুব ভালো ফর্মে রয়েছে এবং দেখেছি তারা খুব ভালো খেলছে। তো তারপরও বাংলাদেশের প্লেয়াররা, ব্যাটসম্যানরা যদি ওইভাবে স্কোর করতে পারে, বড় একটা স্কোর দাঁড়া করাতে পারে এবং বলাররাও যদি আর্লি স্ট্রাইক করতে পারে, তাহলে খুব ভালো চান্স রয়েছে আফ্রিকাকেও হারানোর এবং তাহলে আমরা ইজিলি কোয়ালিফাই করে ফেলতে পারবো। যাই হোক, আমরা আশা করি গ্রুপ স্টেজ থেকে মিনিমাম আমরা সুপার 8-এ যাই। বিগত ওয়ার্ল্ড কাপগুলো আমরা নেক্সট স্টেজেই যেতে হিমশিম খেয়েছি, যেতে পারিনি। তো এটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট হবে, আমাদের প্লেয়াররা বুস্ট আপ হবে এবং আমরা সামনের দিকে আরও বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে যাবে। এবং এই ওয়ার্ল্ড কাপটা আমরা ফার্স্ট টাইম টি-20 ওয়ার্ল্ড কাপ ইউএসএতে হচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজে। তো পিচটা কিছুটা এখনও বলা যাচ্ছে না কীরকম হবে, ফাস্ট হবে, পেস বোলারদের জন্য সহায়তা হবে, স্পিনারদের জন্য ভালো হবে, অ্যাকচুয়ালি ম্যাচ দেখলেও বোঝা যাবে। তো শুভকামনা বাংলাদেশ দলের জন্য, গুড লাক।